গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল, ওয়েলকাম টু আওয়ার নিউ ভিডিও। এখন সময় হচ্ছে সকাল ওই 8:30 মতো, আর আমরা সকাল সকাল উঠে পড়েছি। কালকে তো দেখলেনি রাত 1:30 নাগাদ আমরা ক্যালকারিতে এসে পৌঁছালাম। রাত্রিবেলাটা রেস্ট করে আমাদের প্ল্যানই ছিল আজকে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে পড়বো ব্যাফের উদ্দেশ্যে। তো এখানে না বাফেট ব্রেকফাস্ট থাকে সকালবেলা, তো সেইটা করে নিয়ে আমরা ওই 10টা নাগাদ প্ল্যান আছে এখান থেকে বেরিয়ে পড়ার। আর ব্রেকফাস্টে রয়েছে হচ্ছে মাফিন, ডিম সেদ্ধ, ব্রেড, বাটার, জ্যাম আর ফ্রুট জুস, কফি, চা, যে যেটা খেতে চাইবে। রেডি হয়ে পড়েছি আমরা, আর এখন সময় হচ্ছে 10টা। তো চলুন তাহলে এখন বেরোই। আর আমি খুবই এক্সাইটেড ব্যাফ দেখার জন্য, আর তার সাথে সাথে আপনাদেরকেও ভিডিওর মাধ্যমে দেখানোর জন্য। হোটেলে চেক আউট করে একদম লাগেজ টাগেজ নিয়ে আমরা গাড়ির সামনে চলে এসেছি, আর বেরিয়ে যাব 5 মিনিটের মধ্যেই। কিন্তু আজকে ওয়েদারটা খুব একটা ভালো নয়, যদিও দেখাচ্ছে আজ অবধি হালকা বৃষ্টি, তারপর কাল থেকে পুরো সানি ওয়েদার। দেখা যাক কি হয়। আমরা রওনা হয়ে গেছি আর বেশ কিছুটা চলেও এসেছি। আর ব্যাফের এই সৌন্দর্য দেখে প্রথম যেটাই ফিল হলো সেটা হচ্ছে আমাদের দেশে কাশ্মীর দেখার পর যেটা হয়েছিল। ব্যাফও যেন ক্যানাডার মধ্যে এক টুকরো স্বর্গ। এই রকি মাউন্টেন কিন্তু শুধুমাত্র ক্যানাডা নয়, হাফ পোর্শন রয়েছে ক্যানাডাতে আর বাকি হাফ পোর্শন রয়েছে ইউএসএতে। শহরটি বো উপত্যকায় অবস্থিত, আর এই ব্যাফ শহরের মধ্যে দিয়ে বয়ে চলেছে বো নদী। এই যে আগামী 4-5 দিন আমরা এখানে ঘুরবো, আমাদের কিন্তু সবসময় সঙ্গী থাকবে এই বো নদী। আর এই যে সামনে দেখতে পাচ্ছেন বিস্তর পাহাড়, আর চারিদিকে যে সমস্ত পাহাড় ব্যাফ শহরটাকে ঘিরে রয়েছে, এগুলো কিন্তু মূলত রকি মাউন্টেনেরই অংশ। রকি মাউন্টেন কিন্তু আবার একটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। আমরা পৌঁছে গেছি আমাদের ফার্স্ট স্টপে, সেটা হচ্ছে মাউন্ট নরকুয়ে। মাউন্ট নরকুয়ে দেখাতে দেখাতে এর ব্যাপারে আপনাদের সাথে কিছু কথা শেয়ার করি। নরকুয়ে হলো ক্যানাডার ব্যাফ সিটিতে অবস্থিত খুব সুন্দর একটা পাহাড়, আর উইন্টারে এটি স্কি এবং স্নোবোর্ডিং এর জন্য ভীষণ পপুলার। আর সামারে মানে আমরা যখন এসছি, এখনো কিন্তু বহু মানুষ আসে এর প্রাকৃতিক সৌন্দর্য দেখতে। আবার একটা স্কি রিসর্টও আছে, সেটা কিন্তু উইন্টারে একদম বুকিং পাওয়া যায় না, এতটাই পপুলার। একটা গন্ডোলা রাইডও রয়েছে, যেটা করে ওপরে গিয়ে ওপর থেকে পুরো জায়গাটার ভিউ পাওয়া যায়। কিন্তু আমরা আর সেটা এখন করব না, কারণ আমাদের আরও কিছু জায়গা আজকে যেতে হবে। তো চলুন কিছুক্ষণ এখানে থেকে আমরা বেরিয়ে পড়ি আমাদের পরবর্তী ডেস্টিনেশনের জন্য। আমরা এখন ব্যাফ ডাউনটাউনের মধ্যে দিয়ে যাচ্ছি হচ্ছে আমাদের সেকেন্ড ডেস্টিনেশনের জন্য। পৌঁছে গেছি আমরা আমাদের সেকেন্ড পয়েন্টে, আর গাড়িও পার্ক করে দেওয়া হয়েছে। এই জায়গাটার নাম হচ্ছে সারপ্রাইজ ভিউ পয়েন্ট। ওই যে ডান দিকে ব্রাউন কালারের সিঁড়িটা রয়েছে, ওই সিঁড়ি দিয়েই ওপরে উঠে এই সারপ্রাইজ ভিউ পয়েন্টের সৌন্দর্য বোঝা যাবে। চলুন তাহলে ওই দিকে এগোনো যাক। সিঁড়ি দিয়ে ওপরে উঠে আপনাদেরকে ভিউটা দেখাতে দেখাতে সারপ্রাইজ ভিউ পয়েন্টের ব্যাপারে কিছু ইনফরমেশন শেয়ার করব। সারপ্রাইজ কর্নার ব্যাফের একটা ভীষণ পপুলার জায়গা। এখান থেকে ব্যাফের স্প্রিংস হোটেল, বো রিভার খুব সুন্দরভাবে দেখতে পাওয়া যায়। আর এই জায়গাটার নাম সারপ্রাইজ কর্নার কেন জানেন? কারণ হঠাৎ করে এই জায়গাটাতে এসে সমস্ত ভিউ যেন চোখের সামনে চলে এসছে, আর যেটা এসছে সেটা কিন্তু সত্যিই ভীষণ অপূর্ব। মাউন্টেন্স, রিভার আর গাছপালার এই মিলিত দৃশ্য দেখে সত্যিই যেন মন শান্তিতে ভরে উঠল। যারা আমার ভিডিও দেখছে, কেউ যদি কখনো ব্যাফ ঘুরতে আসেন, আমি তো সাজেস্ট করব এই জায়গাটা কিন্তু একদম মাস্ট ভিজিট। দেখুন, সারপ্রাইজ কর্নার থেকে নেমে এসে আমরা কিন্তু খুবভাবে সারপ্রাইজড হয়েছি, কারণ একদম চোখের সামনে এত সুন্দর আর এতগুলো হরিণ দেখতে পেয়ে। এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের থার্ড ডেস্টিনেশন ব্যাফ স্প্রিং হোটেল, যেটা ওই সারপ্রাইজ কর্নার ভিউ পয়েন্ট থেকে দেখাচ্ছিলাম ওইখানে। চলে এসেছি আমরা ফেয়ারমাউন্ট ব্যাফ স্প্রিং হোটেলে। পার্কিং থেকে 200-300 মিটার হাঁটলেই আমরা পৌঁছে যাব। আর গিয়ে বলছি এটা এত পপুলার কেন। এটাই হচ্ছে ব্যাফ ফেয়ারমাউন্ট স্প্রিং হোটেল, যেটা একটু আগেই ওপর থেকে মানে সারপ্রাইজ কর্নার ভিউ পয়েন্ট থেকে আপনাদেরকে দেখালাম। চলুন এটার ভেতরে গিয়ে আপনাদেরকে এটার ব্যাপারে বলছি। তবে হ্যাঁ, একদম ভেতরের হোটেলে তো ঢোকা যায় না, কারণ এখানে যারা বুকিং করে তারাই যেতে পারে। তবে এটারও একটা ভিউ পয়েন্ট মতো রয়েছে, যেখানে কিন্তু সবাই আসতে পারে। ব্যাফ স্প্রিং হোটেলের ভেতরটা কিন্তু ভীষণ সুন্দর।
ভেতরে বিলাসবহুল সজ্জা, 5 স্টার সার্ভিস, স্পা আর বিভিন্ন ধরনের কুজিন রয়েছে। আপনাদেরকে ব্যাপ স্প্রিং হোটেল সম্পর্কে কিছু ইনফরমেশন শেয়ার করি। এই হোটেলটি 1888 সালে তৈরি হয়েছিল আর এই হোটেলের চারিদিকে রকি মাউন্টেন ঘিরে রয়েছে। কিন্তু সবথেকে সুন্দর যে জিনিসটা সেটা হচ্ছে ন্যাচারাল সিনারি। আর এখানে কিন্তু বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিও রয়েছে, যেমন স্কিং, হাইকিং, ফটো তোলা। ব্যাপ স্প্রিং ফেয়ারমাউন্ট শুধুমাত্র একটা থাকার জায়গা নয়, বরং এটা একটা এক্সপিরিয়েন্স যা সত্যিই সবার মন মুগ্ধ করে দেয়। হ্যাঁ, আরেকটা কথা আপনাদের সাথে শেয়ার করতে ভুলে গেছি। এই হোটেলের মিনিমাম চার্জেস পার নাইট হচ্ছে $650 ক্যানাডিয়ান, যা ওই ভারতীয় টাকায় 40,000 টাকা মতো। আমরা পৌঁছে গেছি আমাদের সেকেন্ড লাস্ট ডেস্টিনেশন বো ফলস ভিউ পয়েন্টে। এই জায়গাটাও কিন্তু খুবই সুন্দর, তা আপনাদেরকে দেখালেই আপনারা বুঝতে পারবেন। বো ফলসটি বো রিভারের ওপর অবস্থিত। এই ফলসের উচ্চতা প্রায় 30 ফুট আর এটি কিন্তু প্রাকৃতিক সৌন্দর্যে একদম ভরপুর। এখানে কিন্তু মেনলি দর্শনার্থীরা এই ফলসের সুন্দর শব্দ আর চারিপাশের ন্যাচারাল বিউটি এনজয় করতেই আসে। বো ফলস দেখতে এসে সবাই পিকনিক, হাইকিং এগুলো করা ভীষণভাবে পছন্দ করে, আর স্পেশালি এই ধরনের অ্যাক্টিভিটিগুলো সামারেই বেশি হয়। আর এই জায়গাটা কিন্তু ফটো তোলার জন্য একদম পারফেক্ট। পিছনে রকি মাউন্টেন আর নিচ দিয়ে চলে যাচ্ছে বো রিভার। তো ব্যাপ সিটি ঘুরতে এলে এই জায়গাটাও কিন্তু অবশ্যই আপনারা আসবেন। বেরিয়ে পড়েছি আমরা বো ফলস ভিউ পয়েন্ট থেকে। এখন আমরা যাব হচ্ছে আমাদের নেক্সট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশনে। আর বেরোবার সময় আবার দেখতে পেলাম এখানে কিন্তু হর্স রাইডিংও হচ্ছে। এছাড়াও আসার সময়ও আরও 2-3টে হর্স দেখতে পেয়েছিলাম। তার মানে এই ব্যাপ সিটিতে কিন্তু হর্স রাইডিংও বিভিন্ন জায়গায় হয়ে থাকে। চলুন তাহলে পাশে বো নদীকে নিয়ে যেতে যেতে আমরা যাই হচ্ছে আমাদের লাস্ট ডেস্টিনেশনে। পৌঁছে গেছি আমরা আমাদের লাস্ট অ্যান্ড ফাইনাল ডেস্টিনেশন জনস্টন ক্যানিয়নে। আর এখন টেম্পারেচারটা আবার একটু ডাউন হয়েছে বলে বেশ ঠান্ডা লাগছে, তাই জ্যাকেট পরে নিয়েছি। আর এটা একটা হাইকিং ট্রেল, মানে আমাদের প্রায় 1 কিলোমিটার ওপরে হাঁটতে হবে আমাদের ডেস্টিনেশনে পৌঁছানোর জন্য। জনস্টন ক্যানিয়ন ব্যাফ ন্যাশনাল পার্কের মধ্যে অবস্থিত নেচার লাভারদের জন্য একটা বিশেষ আকর্ষণ। আর এই জনস্টন ক্যানিয়নে দুখানা হাইকিং ট্রেল রয়েছে, একটা লোয়ার ফলস যাওয়ার জন্য, একটা আপার ফলস যাওয়ার জন্য। আমরা আজকে লোয়ার ফলস যাব, যেটা যেতে ওই বললাম আপনাদের 1 কিলোমিটারের একটু বেশি লাগবে, আবার ফিরতেও 1 কিলোমিটার, প্রায় ওই ধরুন 2.5 কিলোমিটার মতো হাঁটা। যদিও হাঁটার রাস্তাটা বেশ চড়াই আছে, তবে কিন্তু সেফ রয়েছে। আর লোয়ার ফলস পৌঁছে একটা সুন্দর ব্রিজ রয়েছে, যেটা থেকে ওয়াটারফলসের ভিউটা পাওয়া যাবে। উইন্টারে কিন্তু এই রাস্তাটা পুরো বরফে ঢেকে যায়, তখন অবশ্য আইস ওয়াকিংয়ের এক্সপিরিয়েন্স নেওয়া যেতে পারে। তবে জনস্টন ক্যানিয়ন কিন্তু সামারেই বেশি পপুলার, কারণ এই সময়ে ওয়াটারফলসের ফোর্সটা বেশি থাকে আর চারিপাশে পুরো গ্রিনারিতে ভরে থাকে। এই ওয়াটারফলস যাওয়ার রাস্তায় চারিদিকে বড় বড় পাইন গাছ আর ডান দিকে ওয়াটারফলসের জল যাচ্ছে, সব কিছু মিলিয়ে যেন প্রাকৃতিক সৌন্দর্যটাকে আরও সুন্দর করে দিয়েছে। আমরা পৌঁছে গেছি একদম লোয়ার ফলসের সামনে, আর এই ব্রিজটার কথাই বলছিলাম। এখানে দেখলাম ফটো তোলার জন্য আবার বেশ লাইন পড়েছে, তো আমরা আর লাইনে দাঁড়াবো না। লাইনে না দাঁড়িয়ে ডান দিক দিয়েও বেশ ভালোই দেখা যাচ্ছে ফলসটা, তো আমরা সেইখানেই চলে এসেছি। আর এই ফলসটা না 10 মিটার উচ্চতা থেকে নিচে পড়ছে। তো চলুন তাহলে, জনস্টন ক্যানিয়ন ভালোই দেখলাম বেশ। এখন আবার আমরা রওনা হই নিচের পথে, কারণ একটু পরেই কিন্তু সন্ধে নেমে যাবে। নিচে নেমে পড়েছি আমরা, আর নিচে আবার একটা কফি শপ আর একটা ম্যাগনেটের দোকান রয়েছে। তো বাইরে বেশ ভালোই ঠান্ডা, তো একটা কফি নিয়ে আর ম্যাগনেট শপে এসে আমি দেখবো না তা তো আর হয় না, একটু দেখে আমরা আবার রওনা হব আমাদের এয়ারবিএনবির উদ্দেশ্যে। রওনা হয়ে গেছি আমরা,
আর এখন আমরা যাচ্ছি হচ্ছে আমাদের এয়ারবিএনবিতে। আমরা আজকে রাতে আর কালকে রাতের জন্য যে এয়ারবিএনবিটা বুক করেছি সেটা হচ্ছে রেডিয়াম হট স্প্রিং বলে একটা জায়গায়। এটা ব্যাপ শহর বা এই জনস্টন ক্যানিয়ন থেকে 112 কিলোমিটার দূরে অবস্থিত। ওই মোটামুটি 1.5 ঘন্টার মধ্যেই আমরা পৌঁছে যাব। পরন্ত বিকালে সূর্যের আলো এই রকি মাউন্টেনের ওপর পড়ে এখন যেন আরও সুন্দর লাগছে। এর সম্পর্কে আমি যতই বলবো ততই যেন শেষ হবে না, তার থেকে বরং আপনারা রাস্তাটা এনজয় করুন। কানাডার অ্যালবার্টা সিটি, স্পেশালি ব্যাফ, এতটাই সুন্দর যেন প্রত্যেকটা কর্নারেই মনে হবে নেমে ফটো তুলি বা এনজয় করি। কিন্তু সব জায়গায় দাঁড়াতে গেলে তো আর আজ রাতে আমরা পৌঁছাতে পারবো না। তবে আমরা ঠিক করেছি মাঝে এক জায়গায় দাঁড়িয়ে একটু 5-10 মিনিট রেস্ট নিয়ে আবার রওনা হব এয়ারবিএনবির উদ্দেশ্যে। তো আমরা এখন একটা নদীর পাড়ে দাঁড়িয়েছি, এখানে কিছুক্ষণ বসে তারপর আবার রওনা হয়ে যাব। পৌঁছে গেছি আমরা রেডিয়াম হট স্প্রিং। আর এখন ওই রাত 10টা মতো। একটাই রেস্টুরেন্ট খোলা রয়েছে, ওখান থেকে কিছু খাবার তুলে নিয়ে আমরা চলে যাব ডিরেক্ট আমাদের এয়ারবিএনবিতে। পৌঁছে গেছি আমরা আমাদের এয়ারবিএনবিতে। ঢুকেই রয়েছে ডান দিকে একটা ওয়ার্ডরোব, জ্যাকেট, জুতো টুতো রাখার জন্য। আর তার ঠিক পাশেই রয়েছে একটা লন্ড্রি রুম, ওয়াশার, ড্রায়ার সমস্ত কিছুই দেয়া রয়েছে। আর বাঁ দিকে রয়েছে হচ্ছে কিচেন। আর কিচেনেও সমস্ত কিছুই রয়েছে যেগুলো মোটামুটি আমাদের দরকার লাগতে পারে। আর কিচেন থেকে বেরিয়েই রয়েছে সুন্দর একটা ডাইনিং এরিয়া। আর এটা হচ্ছে ড্রয়িং রুমটা। ড্রয়িং রুমটা বেশ বড়, সোফা রয়েছে, টিভি রয়েছে। আর এই দিকে রয়েছে একটা ওয়াশরুম আর একটা বেডরুম। বেডরুমে বেডসাইড টেবিল, ওয়ার্ডরোব সবকিছুই রয়েছে। তবে এই অ্যাপার্টমেন্টে না এসি নেই। সাধারণত এখানে তো খুব একটা গরম পড়ে না, তার জন্যই প্রত্যেকটা রুমে ফ্যান দেয়া রয়েছে। এটা আরেকটা বেডরুম। এটাতেও সেমই, আগের বেডরুমের মধ্যে সবকিছু রয়েছে, তবে এটার ওয়াশরুমটা অ্যাটাচড। আমরা এয়ারবিএনবির নিজস্ব ওয়েবসাইট থেকেই 2 নাইটসের জন্য বুক করেছি। আর এটার মোটামুটি কস্ট পড়েছে 700 CAD মতো, যা ওই ইন্ডিয়ান কারেন্সিতে 43,000। আর এইটা কিন্তু এয়ারবিএনবির সবচেয়ে সুন্দর জায়গা, মানে ব্যালকনিটা। যদিও এই রাত্রিবেলা তো এটার থেকে যে কি ভিউ সেটা বোঝা যাবে না, কাল সকালেই ওটা আপনাদের সাথে শেয়ার করব। তো চলুন তাহলে ভিডিওটা আজকের মতো এখানেই রাখি। কালকে দেখা হচ্ছে নতুন দিনে আরও নতুন কিছু অভিজ্ঞতার সাথে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন। বাই বাই।